আজ আমরা আলোচনা করব কূটনীতি দ্বারা রাজ্যগ্রাস। মানে এতদিন আমরা আলোচনা করেছি, ধরো ইংরেজদের বাংলা বিজয়, মহীশূর বিজয়, মারাঠা রাজ্য বিজয়, পাঞ্জাব বিজয়। এবার আমরা জানবো যে অ্যাকচুয়ালি কি কি পথে গিয়ে বা কি ভাবে ইংরেজরা এই রাজ্যগুলোকে জয় করত। এই রাজ্যগুলোকে জয় করার ক্ষেত্রে ইংরেজরা 3 ধরনের নীতি নিয়েছিল। একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, একটা সত্ত্ববিলোপ নীতি, আর একটা হচ্ছে যুদ্ধ জয়ের দ্বারা নীতি, সরাসরি রাজ্য বিস্তার করা। এবার অধীনতামূলক নীতি আর সত্ত্ববিলোপ নীতি, এই দুটো নীতি প্রথমে ইংরেজরা রাজ্যগুলোর কাছে পেশ করত। যে রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিল বা যে রাজ্য সত্ত্ববিলোপ নীতি মেনে নিল, সেই রাজ্যগুলো ইংরেজরা খুব সহজেই কূটনীতির দ্বারা দখল করে নিত। তারপরও যে রাজ্যগুলো না তো অধীনতামূলক মিত্রতা নীতি মানত না সত্ত্ববিলোপ নীতি মানত, সেই রাজ্যগুলোকে ইংরেজরা যুদ্ধ করে জয় করে নিত। তো এই 3 ধরনের পদ্ধতি নিয়ে ইংরেজরা পুরো ভারতবর্ষকে দখল করেছিল। অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্ত্ববিলোপ নীতি দুটোই তোমরা ক্লাস 8-এ পড়েছিলে, কিন্তু তখন খুব স্বল্পভাবে পড়েছিলে, এখন একটু বিশদভাবে আলোচনা করতে হবে। লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলন করেছিলেন। তার কারণ ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করতে হবে, তাদেরকে প্রদেশগুলো থেকে ফরাসিদেরকে একদম সরিয়ে দিতে হবে, কাঁচামাল সংগ্রহ করতে হবে ভারত থেকে কম দামে, ভারত থেকে প্রচুর শ্রমিক সংগ্রহ করতে হবে, এবং এদেশে যে বড় বড় রাজশক্তিগুলো আছে সেগুলোকে বাধ্য করতে হবে ইংরেজদের কথা মেনে চলতে। মূলত এই 3-4টি উদ্দেশ্য নিয়েই লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। অধীনতা শব্দটার অর্থই হচ্ছে তুমি পরাধীন হয়ে যাচ্ছ। ইংরেজ সরকার বাধ্য করে ভারতীয় রাজ্যগুলোকে পরাধীন বানিয়ে দিত এবং তাদের আত্মসম্মান, তাদের আত্মরক্ষার পথও বন্ধ করে দিত। তো কিভাবে তারা এগুলো করত? তারা ব্রিটিশ সরকারের অধীনতা মানতে বাধ্য হয়ে যেত, না হলে ব্রিটিশ সরকার তাদেরকে হুমকি দিত যে তাদের রাজ্যগুলো যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ সরকার লুট করবে, দখল করে নেবে। অধীনতামূলক মিত্রতা নীতি মানার ক্ষেত্রে কতগুলো শর্ত রাখতেন ব্রিটিশ সরকার। কিরকম? 1, ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া এই দেশীয় রাজ্যগুলো, মানে যতগুলো দেশীয় রাজ্য ভারতে আছে, তারা একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক বজায় রাখতে পারবে না। মিত্রতার সম্পর্কেও না, শত্রুতার সম্পর্কও না। তাদেরকে যে কোনো সম্পর্ক অন্য রাজ্যের সাথে বজায় রাখতে হলে ইংরেজদের পারমিশন নিয়ে সেই সম্পর্ক বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, প্রতিটা রাজ্যে একজন ইংরেজ রেসিডেন্ট থাকবেন। রেসিডেন্ট মানে এমন মানুষ যিনি অন্যের জায়গায় গিয়ে থাকছেন। তো এরকম একজন করে ইংরেজ রেসিডেন্ট প্রতিটা রাজ্যে থাকবে। এক দল করে ইংরেজ সৈন্য সেই রাজ্যে থাকবে এবং সেই সৈন্য দলের সমস্ত খরচ ওই রাজ্যের রাজাই বহন করতে বাধ্য থাকবেন। সেটা তারা নগদ টাকা দিয়েও দিতে পারেন বা জমি দিয়েও দিতে পারেন, কিন্তু সেই রাজ্যের রাজাকেই খরচটা টানতে হবে। নিরাপত্তার দায়িত্ব সেই রাজ্যের সম্পূর্ণভাবে ব্রিটিশরা নিয়ে নেবে। মানে যদি বাইরে থেকে কোনো রাজ্য ওই রাজ্যকে আক্রমণ করে, তাহলে ব্রিটিশ সরকার নিজের অধীনস্থ রাজ্যকে বাঁচানোর জন্য লড়াই করবে। অন্যান্য যে সমস্ত ইউরোপীয় বণিকেরা আছে, ধরো ফরাসি বণিক, ওলন্দাজ বণিক বা পর্তুগাল বণিক, তাদেরকে অধীনতামূলক মিত্রতা নীতি যে দেশগুলো মানবে, যে রাজ্যগুলো মানবে, তাদের কাছে ইংরেজ কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। মানে অন্য কোনো মতামত তারা প্রকাশ করতে পারবে না বা তারা কোনো সিদ্ধান্ত নিজেরা নিতেই পারবে না। এরকম কিছু শর্ত চাপিয়ে দিয়ে কিছু কিছু দেশীয় রাজ্যকে ইংরেজরা বাধ্য করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি মানতে। যেমন হায়দ্রাবাদকে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় আনা হয়। হায়দ্রাবাদের নিজাম প্রথম বাধ্য হয়ে 1795 সালে মারাঠাদের কাছে হেরে গিয়ে ইংরেজদের এই নীতি গ্রহণ করতে বাধ্য হয় এবং তারা মেনে নেন যে তাদের রাজ্যে ইংরেজ বাহিনী থাকবে এবং তাদের রাজ্যে তাদের কথার কোনো গুরুত্ব থাকবে না, সমস্ত সিদ্ধান্ত ইংরেজ সরকারই নেবে। তারপরে অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য হন অযোধ্যার নবাব 1801 সালে। তিনিও এই নীতি গ্রহণ করতে বাধ্য হন। তারপর মারাঠা যারা ছিল, সেই মারাঠারা, পেশোয়া বাজিরাও, তারাও 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষরের মাধ্যমে
ইংরেজদের এই অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য হন। এই করে করে তাঞ্জোর, মহীশূর, জয়পুর বিভিন্ন রাজ্যগুলো সবাই শেষ পর্যন্ত অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য হন। এরপর আসে আরও একটা গুরুত্বপূর্ণ নীতি, সত্ত্ববিলোপ নীতি। এ আরও অপমানজনক একটা ইংরেজদের নীতি। লর্ড ডালহৌসি সত্ত্ববিলোপ নীতি প্রচলন করেন। একটা কুপ্রথাও বলতে পারো এই নীতিকে। এই নীতির প্রধান শর্তই ছিল, কোম্পানির দ্বারা সৃষ্ট কোনো রাজ্যে যদি রাজার পুত্র সন্তান না থাকে মানে কন্যা সন্তান থাকলেও হবে না, পুত্র সন্তান থাকতে হবে। যদি পুত্র সন্তান না থাকে বা সেই রাজা যদি নিঃসন্তানও হন, তাহলে সেই রাজ্যটাকে ইংরেজ কোম্পানি দখল করে নেবে। এই নীতি কার্যকর করতে গিয়ে লর্ড ডালহৌসি দেশীয় হিন্দু রাজ্যগুলোকে 3টে ভাগে ভাগ করেন। 1, কোম্পানির কর্তৃক সৃষ্ট দেশীয় রাজ্য। দ্বিতীয়ত, কোম্পানির আশ্রিত বা অধীনস্থ করদ রাজ্য, মানে যারা বাৎসরিক কর দানের বিনিময়ে কোম্পানির অধীনতা মেনে নেবে। আর 3 নম্বর, সম্পূর্ণ স্বাধীন দেশীয় রাজ্য, এরা নিজের মতো করে স্বাধীনভাবে থেকে যাবে। ডালহৌসি এই সত্ত্ববিলোপ নীতির প্রধান শর্তই ছিল, কোম্পানির দ্বারা সৃষ্ট যে সমস্ত রাজ্যগুলো ছিল তাদের রাজার, মানে যে রাজ্যগুলোকে কোম্পানি নিয়ন্ত্রণ করছে, সেই রাজ্যে রাজার যদি কোনো ছেলে সন্তান না থাকে, তাহলে সেই রাজ্যটাকে কোম্পানি দখল করবে। ব্রিটিশ কর্তৃক সৃষ্ট এই সমস্ত রাজ্যগুলোতে কোনো রাজা দত্তক পুত্র নিতে পারবে না। অনেক সময় হতো, রাজার যদি ছেলে না থাকতো তাহলে তারা ভাইয়ের ছেলে বা অন্য কোনো সম্বন্ধের ছেলে বা নিজের সেনাপতি বা প্রধানমন্ত্রী কাউকে নিজের রাজ্যটাকে দিয়ে যেতে পারতেন। কিন্তু এখানে বলা হলো যে না, পুত্র সন্তান যদি রাজার নিজস্ব না থাকে, মানে বায়োলজিক্যাল সন্তান যদি তার না থাকে, সেক্ষেত্রে তার রাজ্যটা সম্পূর্ণভাবে ইংরেজ সরকার দখল করবে, কোনো দত্তক পুত্রকে মানা হবে না। কোম্পানির আশ্রিত বা করদ রাজ্য যদি হয়েছে, তারা যদি দত্তক নিতে চায়, সেক্ষেত্রে তারা ইংরেজ কোম্পানির পারমিশন নেবে, তবে তারা দত্তক নিতে পারবে, না হলে দত্তকপুত্রের অধিকার স্বীকার করা যাবে না। স্বাধীন রাজ্যগুলো যদি দত্তক নেয়, সেটা তাদের নিজস্ব ব্যাপার, কারণ তখনও সেই স্বাধীন রাজ্যগুলোকে ইংরেজরা দখল করেনি, ফলে সেই রাজ্যে ইংরেজরা কোনো মন্তব্য করবে না। সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি প্রথম সাতারা বলে যে রাজ্যটা আছে সেটাকে ইংরেজদের অধিকারে আনেন। এরপর সম্বলপুর, রায়পুর, বাগত, উদয়পুর এই সমস্ত জায়গাগুলোকে কোম্পানি নিজের করায়ত্ত করে নেয়। 1853 সালে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও মারা গেলে তার দত্তক পুত্র দামোদর রাও, তাকে কিন্তু কোম্পানি সিংহাসনে বসতে দেয় না। দামোদর রায়ের দাবি অগ্রাহ্য করে ইংরেজরা ঝাঁসি দখল করে নেয়। সেই কারণেই কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই ইংরেজদের বিরুদ্ধে 1857 সালে বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন, কারণ তার অধিকার ইংরেজরা খর্ব করে দিয়েছিল, তার ছেলে, তার দত্তক পুত্রের অধিকার ইংরেজরা খর্ব করে দেয়। সত্ত্ববিলোপ নীতি অনুযায়ী ডালহৌসি আগের যে রাজ্যগুলো ছিল সেই রাজাদের বৃত্তি, ভাতা, পদবি সমস্ত কিছু তুলে দেন। কর্ণাটকের নবাবের মৃত্যু হলে তার উত্তরাধিকে বাৎসরিক বৃত্তিদান বন্ধ করে দেন। তাঞ্জোরের রাজার মৃত্যু হলে সেই রাজপরিবার থেকেও রাজা শব্দটাই তিনি বিলোপ করে দেন। মানে যাদেরই কোনো ছেলে থাকবে না, তাদের কোনো অস্তিত্বকে ডালহৌসি মানবেনই না। সেই উদ্দেশ্য নিয়েই তিনি কি করেন, রাজাদের পদবিগুলোই, মানে রাজা এটা তারা লিখতেই পারবে না, এই পদবিগুলোই তিনি তুলে দেন, দিয়ে সমস্ত দেশীয় রাজ্যগুলোকে, যেগুলো তাদের করায়ত্ত ছিল, সেগুলোকে নিজেদের দখলে নিয়ে আসেন। এছাড়া আরেকটা পদ্ধতি ছিল তার, কুশাসনের অভিযোগে রাজ্যগুলোকে গ্রাস করা। প্রথম তিনি এইভাবে অযোধ্যা রাজ্যটাকে দখল করেন। তিনি বলেন, অযোধ্যা রাজ্যের যিনি শেষ শাসক রয়েছেন নবাব ওয়াজেদ আলী শাহ, তিনি নাকি একেবারেই শাসন কার্যে অপারগ। সেই কারণে তাকে নির্বাসন দেওয়া হয় এবং অযোধ্যা রাজ্যটাকে 1856 সালে কোম্পানি দখল করে নেয়। এগুলো ছাড়াও রাজার দুর্ব্যবহারের অভিযোগে কোম্পানি সিকিমের একাংশ নিজের হাতে দখল করে নেয়। কোম্পানির যদি কেউ লোন নিয়ে থেকে ধার নিয়ে থাকে কোনো রাজ্য, তারা যদি শোধ না করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েও বা সেই পথটা অবলম্বন করে বেরান নামক রাজ্যটাও ডালহৌসি দখল করে নেয়। এরকম ছলে বলে কৌশলে 1857 মধ্যে ইংরেজ সরকার ভারতবর্ষের প্রায় 80% দেশীয় রাজ্যগুলোকেই নিজেদের করায়ত্ত করে ফেলে। কোথাও অধীনতামূলক মিত্রতা নীতি চাপিয়ে, কোথাও সত্ত্ববিলোপ নীতি চাপিয়ে, কোথাও কুশাসনের অজুহাতে বা কোথাও যুদ্ধ জয় করে। যে কোনোভাবেই হোক না কেন, ভারতবর্ষের প্রায় 80% উপরের রাজ্যগুলো ইংরেজরা নিজেদের অন্তর্গত করে নেয়।